গ্রামের শ্মশান মানেই অদ্ভুত নীরবতা, পচা কাঠ আর ধোঁয়ার গন্ধে ভরা ভয়াল পরিবেশ। কিন্তু যদি ঠিক সেই অন্ধকারের মধ্যে এমন কিছুর মুখোমুখি হতে হয় যা মানুষের নয়, তাহলে রুদ্র এক তরুণ ছাত্র কৌতূহলের টানে এক রাতে পা রাখে শ্মশানের গহীনে। বাতাসে অদ্ভুত ঠান্ডা, মাটিতে আঁকা রহস্যময় ত্রিভুজ, আর হঠাৎ অন্ধকার থেকে ভেসে আসা ফিসফিসানি, ফিরে যা, না হলে এখানেই থেমে যাবি। কিন্তু রুদ্র থামে না। সে জানে না এই পদক্ষেপ তাকে নিয়ে যাবে এমন এক ভয়ঙ্কর অতলে যেখানে শতবর্ষের পুরনো তন্ত্র সাধনার ছায়া আজও ঘুরে বেড়ায়। কালো ধোঁয়ার তৈরি অবয়, রক্তের গন্ধ, আর এক অসম্পূর্ণ সাধকের অভিশাপ, সব মিলিয়ে শুরু হয় জীবন মৃত্যুর লড়াই। তুমি কি সাহস করেছো কখনো শ্মশানের পথে রাতের অন্ধকারে পা বাড়াতে? রুদ্রের সাথে এই ভয়াল যাত্রায় নামো, আর জেনে নাও অতৃপ্ত আত্মারা সত্যি কি আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। রুদ্র কলকাতার কলেজে পড়ে, কিন্তু বাড়ি গ্রামের প্রান্তে। দুর্গাপুজোর ছুটিতে সে বাড়ি ফিরেছিল। গ্রামের নাম বেলদা। চারদিকে বিশাল তাল গাছ, বট গাছ আর ধান ক্ষেত। সন্ধ্যার পরে নীরবতা নামে। একদিন বিকেলে তার শৈশবের বন্ধু দেবু এসে বলল, শোন, আজ রাতে শ্মশানের ধারে যাবি? শুনেছি ওখানে নাকি কেউ মন্ত্র পড়েছে। রুদ্র প্রথমে হাসলো, কিন্তু দেবুর চোখের কৌতূহল তাকে টেনে নিল। রাত প্রায় 10টা। আকাশে মেঘ জমেছে, চাঁদের আলো নেই। দুজনের হাতে কেরোসিনের বাতি। রাস্তা ধরে শ্মশানের দিকে যেতে যেতে ওরা শুনতে পেল রাত জাগা পাখির ডাক, মাঝে মাঝে কুকুরের হুঁশিয়ার ঘেউ ঘেউ। বাতাসে একটা ভেজা গন্ধ ভাসছিল, যেন বৃষ্টির আগে গন্ধের সঙ্গে পচা পাতার মিশ্রণ। তারা শ্মশানে পৌঁছে দেখে চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা। দূরে পোড়া চিতার ছাই এখনো গরম, বাতাসে গন্ধের সঙ্গে হালকা ধোঁয়া মিশে আছে। হঠাৎ বাতাসে কেমন এক ঠান্ডা স্রোত বইল। রুদ্র বাতি উঁচিয়ে বলল, কিছু দেখছিস? দেবু কাপা গলায় উত্তর দিল, ওই ওই বট গাছের তলায় যেন কারো ছায়া। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। একটা শীর্ণ, লম্বা অবয়ব, সাদা ধুতি পরা, কিন্তু মুখ অন্ধকারে ঢাকা। অবয়টি তাদের দিকে এগিয়ে এলো। বাতির শিখা এক ঝটকায় নিভে গেল। অন্ধকারে কেবল শোনা গেল গভীর গলায় ফিসফিসানি, ফিরে যা, না হলে তুইও এখানে থেমে যাবি। দুজন দৌড়ে গ্রামে ফিরে এলো। রুদ্রের বুক ধড়ফড় করছিল। সে দাদুর কাছে সব বলল। দাদু শান্ত গলায় জানালেন, এই শ্মশানে একসময় গোপন তন্ত্র সাধনা হতো। নীল নামক এক তান্ত্রিক সেখানে বলি দিতেন। তার মৃত্যু হয়েছিল ঝড়ের রাতে। বলা হয় ওর আত্মা এখনো বন্দী সেখানে। রুদ্রের কৌতূহল বেড়ে গেল। সে সিদ্ধান্ত নিল পরের রাতে একা যাবে শ্মশানে। পরের রাত, আকাশ পরিষ্কার, তারা ভরা। রুদ্র ব্যাগে টর্চ, ধূপ আর লাল সুতো নিয়ে শ্মশানে এলো। গাছের ছায়া জমে যেন অন্ধকারের দেওয়াল তৈরি করেছে। হঠাৎ সে দেখল মাটির ওপর আঁকা ত্রিভুজ চিহ্ন, চারদিকে লাল রঙের দাগ, মাঝখানে একটা পিতলের হাড়ি, তার ভেতর শুকনো ফুল আর ভাঙা মাটির পুতুল। বাতাসে অদ্ভুত গন্ধ, লেবু, ধূপ আর কাঁচা রক্তের মিশ্রণ। হঠাৎ হাড়িটার ঢাকনা খুলে গেল নিচ থেকেই। ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে একটা মানবাকৃতি নিল। সেই অবয়ের চোখ জ্বলজ্বল করছে, মুখে একরাশ ক্রোধ। অবয়টি গর্জে উঠল, আমার সাধনা অসম্পূর্ণ রইল, রক্ত চাই, রক্ত। রুদ্র বুঝল এটা নীলতান্ত্রিকের আত্মা। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা যেন জমে গেল মাটিতে। ধূপের গন্ধে মিশে গিয়ে বাতাস ভারী হয়ে উঠেছে। তখন রুদ্র মনে করলো দাদুর দেওয়া মন্ত্র। সে মন্ত্র জপতে লাগলো। কালো অবয় কিছুটা পিছিয়ে গেল, কিন্তু ক্রোধে চিৎকার করলো। রুদ্র সাহস সঞ্চয় করে হাঁড়িটা মাটিতে ফেলে দিল। ভেতর থেকে এক ঝলক আগুন বেরিয়ে এলো। অবয়টা চিৎকার করে ছাইয়ে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। চারপাশে বাতাস হঠাৎ হালকা হয়ে এলো। সে অনুভব করলো পা আবার নড়ছে। দৌড়ে গ্রামে ফিরল। পরদিন সকালে শ্মশানের লোকজন গিয়ে দেখে মাটির ওপরে সব চিহ্ন মুছে গেছে, হাঁড়িটা ভাঙা অবস্থায় পড়ে আছে। রুদ্র জানল সে এক ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এখনো মাঝে রাতের বেলা তার কানে শোনা যায় সেই ফিসফিসানি, ফিরে যা। রুদ্র আর কখনো একা শ্মশানের দিকে যায়নি, কিন্তু তার মনে একটা অদ্ভুত শ্রদ্ধা ও ভয় জমে রইল অজানা জগতের প্রতি।